জানিয়ে দেব এইমাত্র হাতে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারকে চাপে রাখতে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানো সহ যেসব পদক্ষেপ দিল্লির, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দেশে ফেরা ঝুঁকি আমি জানি, কিওডো নিউজকে শেখ হাসিনা। সর্বশেষ জানিয়ে দেব কে হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি, পছন্দের কথা জানালেন আসিফ নজরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সব ধরনের আপডেট সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারকে চাপে রাখতে সংখ্যালঘু হিন্দুদের মাঠে নামানো সহ যেসব পদক্ষেপ দিল্লির, অভ্যন্তরীণ রাজনীতি, জাতীয় স্বার্থ সর্বোপরি, ভূরাজনৈতিক নতুন সমীকরণের সামনে রেখে আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন প্রধানমন্ত্রীর জন্য দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং। পানি বণ্টন সহ যে ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু ভারতের সঙ্গে রয়েছে, অন্য দেশের সঙ্গে বাংলাদেশের তা নেই। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন যাত্রা শুরুর যে ঘোষণা দিল্লির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তা বাস্তবে রূপ নিতে কোনো পদক্ষেপই নেয়নি মোদী সরকার। আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে বহুল আলোচিত গঙ্গা পানি বণ্টন চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান চুক্তিটি বহাল রাখতে ঢাকার অনুরোধে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি দিল্লি। সরকার প্রধানের সফরের জন্য দুই দেশের মধ্যে যে ধরনের আস্থার সম্পর্ক থাকা দরকার, এই মুহূর্তে সেটা একেবারেই অনুপস্থিত। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে দিল্লির বিরূপ মনোভাব প্রকাশের পাশাপাশি পুশিনের মাধ্যমে সীমান্তের উত্তেজনা তৈরি, প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে দিল্লিতে বিমানবন্দরে হেনস্থা এবং সর্বশেষ মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে মাঠে নামিয়ে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে দিল্লি। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত সম্ভাব্য দিল্লি সফর যাবতীয় আলোচনা থেমে গেছে। চলতি বছরে প্রধানমন্ত্রী দিল্লি সফরে যাওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। ভারত আসলে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের অন্য কাউকে বিশ্বাস করে না। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নিয়েছে 6 মাসও হয়নি। এরই মধ্যে ভারত বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতার সৃষ্টির মাধ্যমে সরকারকে চাপে রাখতে চাইছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর না যাওয়ার সিদ্ধান্তে তাৎপর্য সম্পর্কে জানতে চাইলে ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে কাজ করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কূটনীতিক জানায়, ভারত নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তবে প্রতিবেশী হিসেবেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কখনোই মসৃণ ছিল না। ভারতের সঙ্গে আমাদের অমীমাংসিত অনেক ইস্যু রয়ে গেছে, সীমান্ত হত্যা, বাণিজ্য ঘাটতি, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ, পানি বণ্টন সহ বিভিন্ন স্পর্শকাতর ইস্যু রয়েছে। এ কারণে বাংলাদেশ সরকার প্রধানের জন্য ভারত সফর একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে রাজনৈতিকভাবে স্পর্শকাতর ও চ্যালেঞ্জিং। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি চীন সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিরোধী দল পর্যন্ত এ সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর খুবই চ্যালেঞ্জিং। ওই কূটনৈতিক আরও বলেন, পানি বণ্টন সহ স্পর্শকাতর ইস্যুগুলো সমাধানে দিল্লির তরফ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। গঙ্গার পানি বণ্টন ব্যাপারে নতুন চুক্তি না হওয়া পর্যন্ত বিদ্যমান চুক্তিটি বহাল রাখার জন্য ঢাকার পক্ষ থেকে যে অনুরোধ জানানো হয়েছে, সে ব্যাপারেও দিল্লির কাছ থেকে কোনো ইতিবাচক জবাব আসেনি। পুশিনের মাধ্যমে সীমান্তের উত্তেজনা তৈরি, সীমান্তে হত্যা, প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানো, সংখ্যালঘু হিন্দুদের আন্দোলনে নামানো, সর্বশেষ শেখ হাসিনাকে দিয়ে আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার ঘোষণার মাধ্যমে বর্তমান সরকারের উপর প্রচণ্ড চাপ তৈরি করতে চাইছে দিল্লি। ওই সিনিয়র কূটনৈতিক বলেন, এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পক্ষে দিল্লি সফরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী সফরের জন্য দুই দেশের মধ্যে একটি নিশ্চিতভাবে আস্থার পরিবেশ দরকার, কিন্তু দুর্ভাগ্যবশত সে আস্থার পরিবেশ তৈরি না করে ভারতের নীতি নির্ধারকরা উল্টো চাপ প্রয়োগের নীতি গ্রহণ করেছেন। শেখ হাসিনাকে মাঠে নামানোর বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার ঝুঁকি আমি জানি, কিওডো নিউজকে শেখ হাসিনা।
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঝুঁকির বিষয়টি জেনেও তিনি দেশে ফিরতে বদ্ধপরিকর। সাম্প্রতিক জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা বলেন, আমি বাংলাদেশে ফিরে আসব, আমি আদালতে হাজির হব। এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন, আগামী ডিসেম্বর নাগাদ দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। আর শুধু তিনি একা নন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তার সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। এবার কিয়োডো নিউজকে তিনি বলেন, তারা আমাকে কারাগারে পাঠাতে পারে, এমনকি আমাকে ফাঁসিতেও ঝোলাতে চেষ্টা করতে পারে। আমি সেই ঝুঁকির কথা জানি। ছাত্র জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ই আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর প্রায় ২ বছর ধরে ভারতেই আছেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতে বিচার শেষে ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন-পীড়ন নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনাও অভিযোগ অস্বীকার করেছেন। কিয়োডো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যুদণ্ডের এই রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে প্রত্যয়নপত্রের আবেদন করেছেন বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সম্প্রতি বলেছেন, নয়াদিল্লির এই আবেদন পেয়েছে এবং আইনি বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি পর্যালোচনা করছে। চলতি মাসের শুরুতে শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে ১৪ জুলাই এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার তাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করবে। ২০২৪ সালের জুনে হাইকোর্ট সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য কোটা পুনর্বহালের রায় দিলে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন শুরু হয়। পরে তা সরকার বিরোধী বৃহত্তর আন্দোলনের রূপ নেয়। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা হয়। জাতিসংঘের হিসেবে এই অস্থির সময়ে ১,৪০০ জন নিহত হন বলে ধারণা করা যায়, যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায়। তবে শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, আন্দোলনটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রভাবিত ছিল। কিয়োডো নিউজকে তিনি বলেন, স্বাধীন বিদেশি ফরেনসিক বিশ্লেষকরা যদি প্রত্যেক ব্যক্তির মৃত্যুর কারণ এবং কোন অস্ত্র বা গুলি থেকে তা হয়েছে তা পরীক্ষা করে, তাহলে এখনও সত্য উদ্ঘাটন করা সম্ভব। বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, একটি স্থিতিশীল বাংলাদেশের জন্য নয়, দক্ষিণ এশিয়া, বঙ্গোপসাগরীয় অঞ্চল, উন্নয়ন সহযোগিতা এবং জাপানের মতো যেসব দেশ আমাদের উন্নয়ন যাত্রায় সংস্থা, সম্পদ ও বন্ধুত্বের বিনিয়োগ করেছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের প্রয়োজনে ক্ষত নিরাময়, তবে পুনর্মিলনের অর্থ দায়মুক্তি হতে পারে না। অপরাধের জন্য দায়ীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় মুখোমুখি হতে হবে। বাংলাদেশে এখন শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, ফলে গত ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। সে প্রসঙ্গে ধরে শেখ হাসিনা বলেন, আগামী এক দশক পুনরুদ্ধার ও নবায়নের দশক হতে পারে, তবে তা তখনই সম্ভব যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জনগণকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার সুযোগ দেওয়া হবে। কে হবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? পছন্দের কথা জানালেন আসিফ নজরুল। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন। শুক্রবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? আমার মতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পদের যোগ্য ব্যক্তি। শেখ হাসিনার দুঃশাসনকালে তিনি মহাসচিব হিসেবে দলের হাল ধরেছেন, বহুভাবে নির্যাতিত হয়েছেন এবং অনেক ত্যাগ স্বীকার করেছেন। রাজনীতিবিদদের মধ্যে তিনি মডারেট, সদাচারী ও সুবক্তা হিসেবে অগ্রগণ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার দীর্ঘ বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। বেগম খালেদা জিয়ার কাছে তিনি ছিলেন সন্তানসম একজন। বিএনপিতে উপযুক্ত আরও কেউ আছেন, তবে আমার মতে সব দিক বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগিয়ে থাকবেন। রাজনীতিবিদদের মধ্যে কাউকে রাষ্ট্রপতি করা হলে তিনি সম্ভবত সেরা প্রার্থী।